নমস্কার বন্ধুরা, শ্রীপর্ণাস ব্লগসে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। ভিডিওটি হচ্ছে ফ্রম 14th November 2024। সেদিনকে আমরা গেছিলাম ইন্ডিয়ায়, আর আমরা গেছিলাম যে ফ্লাইটে সেটা হচ্ছে ক্যালগেরি টু ইন্ডিয়া ডাইরেক্ট ফ্লাইট। তো দেখা যাক আমাদের ফ্লাইট এক্সপিরিয়েন্স কেমন ছিল, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো ভিডিওটি এগোনোর আগে আপনারা যারা আমার ভিডিওস দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। জানবেন সাবস্ক্রাইব বাটনটা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি, কিন্তু আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন উই গেট এনকারেজ টু মেক মোর ভিডিওস লাইক দিস। তো চলুন যাত্রাটা শুরু করা যাক। তো ইন্ডিয়া যাওয়ার প্ল্যান হলেই আমরা প্রচণ্ড এক্সাইটেড থাকি, আর এটা স্বাভাবিক কারণ আমাদের বাড়ির লোকের সাথে দেখা হয়। আর এবার তো আমরা এক্সাইটেড আরও ছিলাম যেহেতু এটা ডাইরেক্ট ফ্লাইট ছিল ফ্রম ক্যালগেরি টু দিল্লি। তো সেই মতো কিন্তু আমাদের ব্যাগ ট্যাগ প্যাক হয়ে গেছে, আর আমরা এখন রওনা দিচ্ছি টুয়ার্ডস ক্যালগেরি এয়ারপোর্ট। এয়ারপোর্টটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, এয়ারপোর্টটা আমাদের বাড়ি থেকে 15 মিনিট থেকে 18 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই। সো উই আর ভেরি হ্যাপি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমাদের যিনি উবার ড্রাইভার এসেছিলেন দেখতেই পাচ্ছেন, যিনি পাঞ্জাবি পরে আছেন, অ্যান্ড হি ইজ এ বিগ ফ্যান অফ ওল্ড বলিউড সংস। তো মজার বিষয় হচ্ছে যে উনি কিন্তু একটা ওয়ার্ডের মিনিং জানেন না, বাট ওনার এই গানের টিউনটা এত পছন্দ যে এই গানটা উনি শুনে শুনে মুখস্থ করে ফেলেছেন। তো এটা দিয়েই বোঝা যায় যে মিউজিক হ্যাজ নো বাউন্ডারিজ। তো হি ওয়াজ ফ্রম জামাইকা, আর আমাদের বলছিল যে ইন্ডিয়া খুব সুন্দর, আমার একবার ইন্ডিয়া যাওয়ার ইচ্ছা আছে, এটসেট্রা এটসেট্রা। তো পৌঁছে গেছি আমরা ক্যালগেরি এয়ারপোর্টে। তো আমাদের ফ্লাইট ছিল এয়ার কানাডা। তো এয়ার কানাডার সামনে আমরা নেমেছি, আর একটা কার্ট নিয়ে আমরা তুলে নিয়েছি আমাদের লাগেজগুলো। এখন গিয়ে আমাদের কালেক্ট করে নিতে হবে আমাদের টিকিটস। তো তার আগে যেটা সবসময় মাথায় চলে যে আমরা তো প্যাকিং করি, গিফটস নিই, ওয়েটটা যেন ঠিক থাকে, মানে 23 কিলোস করে থাকে, আর পার হেড একটা করে ব্যাগ। তো দেখলাম না আমাদের ওয়েট একদমটা ঠিক আছে। তো এই লাগেজটা আমরা কালেক্ট করবো ডাইরেক্ট দিল্লিতে। তো আমি যে বারবার বলছি যে আমরা ডাইরেক্ট ফ্লাইট টু দিল্লি, মাঝখানে কিন্তু আমাদের একটা বলেছিল ভায়া লন্ডন, মানে লন্ডন হয়ে হিথ্রো এয়ারপোর্ট হয়ে যাবে। তো বলেছিল বেশিক্ষণের না, মানে জাস্ট একটা 1.5 ঘন্টার হল্টিং হবে, মেবি আপনাদের নামতে হবে বিকজ নতুন প্যাসেঞ্জার উঠবে, তো সেই জন্য 1.5 ঘন্টা মতো একটা টাইমিং লাগবে ভায়া লন্ডন হয়ে যেতে। আর লন্ডন পৌঁছাতে এখান থেকে লাগবে 8 ঘন্টা 45 মিনিট। মানে সত্যি কথা বলতে আমাদের যখন ইন্ডিয়া যাওয়া হয়, মানে আমরা যখন যাই, যতক্ষণই লাগুক না কেন, যাই না, ইট ডাজন্ট বদার মি, বিকজ আমার মনে হচ্ছে যে যাই করি না কেন বা যত সময় লাগুক না কেন, আই এম গোয়িং টু ইন্ডিয়া। আর সেখানে গিয়ে আমার সবার সাথে দেখা হবে, নিজের বাড়ির লোকদের সাথে সময় স্পেন্ড করতে পারবো। তো এখন আমরা জেনারেলি যেটা করি, আমরা ফ্লাইট বুক করলেই আগে আমাদের সিটটা রিজার্ভ করে নিই একটু সামনের দিকে, কারণ বুঝতেই তো পারেন দুজন মূর্তিমান হনুমানকে নিয়ে আমাদের ঘুরতে যেতে হয়। আরিয়াস আর আদিশ সিট পেয়ে গেছে, মানে দেখিয়ে দিলাম যে একটা পিলো থাকে, একটা ব্ল্যাঙ্কেট থাকে, আর ইয়ারফোনটা কিছুক্ষণ ওরা পরে দেবে যখন ফ্লাইটটা চালু হবে। তো আমরা বসে পড়লাম, আর এখানে দেখুন অ্যাজ ইউজুয়াল আদিশ অ্যান্ড হিজ সিলি ফেস, আর আমিও কম যাই না। তো এয়ার কানাডা এটা আমি নতুন দেখেছি যে এখানে কিন্তু এর উইন্ডো শাট করা জানে না, এখানে একটা সুইচ আছে, সেটাতে আপনার উইন্ডোর কালার চেঞ্জ করে অন্ধকার বা ব্রাইট করতে পারেন। আর এয়ার কানাডায় ট্রাভেল করতে আমার বেশ ভালো লাগে বিকজ এখানে না যে মুভিগুলো থাকে একদম নতুন মুভিগুলো দিয়ে দেয়, আর আমি উঠেই ঠিক করে নিই আমি কী মুভি দেখবো। তো দেখে দিচ্ছি ট্রে টেবিল আছে, সামনে যে স্পেসটা থাকে লেগ স্পেস খুব বেশি থাকে না, তো মানে ঠিক আছে। তো আমার এই ফ্লাইটে স্পেশালি ইন্ডিয়াতে এটা সবচেয়ে ভালো লাগে হচ্ছে যে সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড ওয়াচ মুভি, কোনো টেনশন নেই, কোনো রান্নাবান্না করাতে হবে না, আরিয়া সাদিশকে পড়াতে হবে না, কালকে কী হবে ভাবতে হবে না, জাস্ট রিল্যাক্স, ওয়াচ মুভি অ্যান্ড দেন ইউ আর গোয়িং টু ইন্ডিয়া। মানে এটা বেস্ট। তো দেখতে দেখতে কিন্তু আমাদের ফ্লাইট ছেড়ে দিল। তো ফ্লাইট মোটামুটি টাইমেই ছেড়েছিল। তো কিছুক্ষণ পর কিন্তু আমাদের ডিনার সার্ভ করে দেওয়া হয়েছিল, আর ডিনারেও ছিল রাইস ছিল, চিকেন কোরমা ছিল, 2টো ভেজ কাটলেট ছিল, আর ডাল ছিল, আর একটা স্টার্টার দিয়েছিল এরকম সুইট কর্নটন মেশানো, সেটা খুব একটা ভালো ছিল, ভীষণ ফ্রোজেন লাগছিল খেতে। আর জল দেয় ওরা, একটা সুইট আইটেম দেয়, সুইট ডিশ টাইপের দেয়। তো বাস তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর 8 ঘন্টা 45 মিনিট পর পৌঁছে গেছিলাম আমরা হিথ্রো এয়ারপোর্ট।
তো লন্ডনে পৌঁছানোর পর মনে হয়েছিল যে ঠিক আছে চলো একটা স্টেপ ক্রস করে ফেললাম, আর 1.5 ঘন্টা মতো এখানে ওয়েট করবো, দেন উইল ক্যাচ আওয়ার ফ্লাইট টু দিল্লি। আর এখানে হচ্ছে আমাদের বলা হয়েছিল যে জাস্ট প্যাসেঞ্জাররা উঠবে আর 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, কিন্তু যেহেতু আপনার ফ্লাইট থেকে নামছেন আপনারা আপনাদের হ্যান্ডব্যাগ যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে নামবেন। কিন্তু বিশ্বাস করুন, ইট টুক 4 hours 45 minutes। মানে এটা কিন্তু কোনো ভায়ার ব্যাপার নেই, একদম এটা প্রপার একটা 4 ঘন্টা 45 মিনিট, অলমোস্ট 5 ঘন্টা একটা লে ওভার ছিল। তো আমার প্রচণ্ড টায়ারিং লাগছিলো, মানে টায়ারিং লাগছিলো এটা বললে যে লে ওভার আছে, এর থেকেও বেশি লে ওভারের টাইম কাটিয়েছি আমরা। কিন্তু যদি মাথায় চলে না যে যেটা লে ওভার না, জাস্ট ভায়া যাবে, আপনারা একটু নামবেন, প্যাসেঞ্জার উঠবে, আমরা উঠে পড়বো, তো তখন ওটা খুব টায়ারিং লাগে যে সময় কাটছে না, কারণ বাচ্চারা থাকে, লাগেজ থাকে, খুব টায়ারিং ব্যাপারটা। আর তার উপর এখানে যখন আমরা ওঠার টাইম হলো দিল্লিতে, মানে জানি না কেন ঢোকার জন্য বিশাল বড় একটা লাইন ছিল, আর এখানে দেখছি না ফুয়েলিংও চলছিল। তো আমার এইখানের এক্সপিরিয়েন্সটা, এই জায়গাটা আমার একদমই ভালো লাগেনি। মানে ভায়া লন্ডন কথাটা একদমই ঠিক না, বলা উচিত যে লন্ডনে একটা 4 ঘন্টা বা 4.5 ঘন্টা একটা লে ওভার থাকবে, আগের থেকে জানা থাকলে তখন অতটা কষ্ট হয় না আর কি। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের কিন্তু আবার সিকিউরিটি চেকিং করতে হয়েছিল, কারণ আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের কি আর সিকিউরিটি চেকিং করতে হবে, প্রথমে বলা হয়েছিল যে না করতে হবে না, বাট বিশ্বাস করুন এটা প্রপার লে ওভার সিকিউরিটি চেকিং করতে হবে, করে দেন আপনার ফ্লাইটে উঠবেন। আর দ্যাট টু ইট টুক 5 hours। তো যাই হোক, আর কী করবো, কমপ্লেন করে ওয়েট করতে হয়েছে। আমি তো অধৈর্য হলে আমি আগে ফ্লাইটে উঠে যেতে পারবো না। যাই হোক, তো উঠে পড়লাম আমরা ফ্লাইটে, আর আমরা যাচ্ছি এখন দিল্লি। তো উঠে আমি এখন ঠিক করলাম কী মুভি দেখা যায়। তারপরে আমি দেখলাম যে না, পুরো হ্যারি পটারের সিরিজটা আছে, আর আই এম আ বিগ ফ্যান অফ হ্যারি পটার। আমার দুর্দান্ত লাগে হ্যারি পটারের সিরিজগুলো দেখতে, এবং আমি যতবারই দেখি আমার ততবারই ভালো লাগে। আর সিনেমা দেখার ফাঁকে কিন্তু দেখে নিচ্ছিলাম যে দিল্লি পৌঁছাতে কতক্ষণ লাগবে। তো লন্ডন থেকেও আমার দিল্লি আসতে লেগেছিল সময় 8 ঘন্টা 45 মিনিট। তো প্লিজ ডু দ্য ম্যাথস যে ক্যালগেরি থেকে আমার দিল্লি পৌঁছাতে কত সময় লেগেছিল। 8 ঘন্টা 45 মিনিট, 5 ঘন্টা, দেন 8 ঘন্টা 45 মিনিট। আর দিল্লিতেও আমাদের মোটামুটি লে ওভার ছিল ওরকম 5 ঘন্টা মতনই। তো দিল্লি এয়ারপোর্ট থেকে মনে হচ্ছিল একটু শপিং করি, এটা কিনি ওটা কিনি, কিন্তু সেটার রিস্ক আমরা নিলাম না ফর ওয়ান রিজন, কারণ এর আগেও তো আমি বহুবার দিল্লি দিয়ে গেছি। এক হচ্ছে আপনাকে এখান থেকে লাগেজ কালেক্ট করতে হবে, দেন লাগেজ চেক ইন করাতে হবে, দেন আপনাকে ইমিগ্রেশন করতে হবে, সিকিউরিটি চেকিং করতে হবে। আর তাছাড়াও না, দিল্লির এয়ারপোর্টের সার্ভিস ইজ ভেরি স্লো। প্রথমে আমরা ওখানে নামার পর প্রথমে ঠিক করে লোকজন বলতেই পারছিল না যে কোন গেটে আমাদের এক্স্যাক্টলি যেতে হবে। তো সেইগুলো নিয়ে মানে সব মিলিয়ে উই আর ভেরি টায়ার্ড। আর তারপর মনে হচ্ছিল না আমাদের এতক্ষণ আবার বসতে হবে, চোখ মুখ থেকে বুঝতেই পারছেন যে কি সাংঘাতিক পরিমাণে টায়ার্ড আমরা সবাই হয়ে গেছি। তো যাই হোক, আফটার 5 hours আমাদের অপেক্ষার অবসান ঘটলো। উই আর গোয়িং টু ক্যাচ ফ্লাইট টু কলকাতা। এইটাই হচ্ছে সবচেয়ে মানে হ্যাপি মোমেন্ট। মানে তখন মনে হয় যে চলো এখন দিল্লি থেকে কলকাতা যেতে আর তো বেশিক্ষণ লাগবে না, আর কিছুক্ষণের ব্যাপার। তো দিল্লি থেকে কলকাতার ফ্লাইট টাইমিং ছিল 2 ঘন্টা 10 মিনিট মতো। আর দেখুন কি সাংঘাতিক ফগ এখানে। তো ফ্লাইটটা ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ওরা আমাদের একটা ব্রেকফাস্ট সার্ভ করেছিল, আর ব্রেকফাস্টটা বেশ ভালো ছিল, গরম গরম। তার মধ্যে ছিল ছোলে পরাঠা, একটা ফ্রুট ইয়োগার্ট যেটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার, ডিনার রোল, বাটার, জল, আর একটা ফ্রেশ হওয়ার জন্য ভাইপস। তো একটা ভালো জিনিস যেটা হয়েছিল, আমাদের ফ্লাইট টাইম যেহেতু 2 ঘন্টা 10 মিনিটে ছিল, কিন্তু লাকিলি অ্যান্ড ফর্চুনেটলি 2 ঘন্টার আগেই কিন্তু আমরা কলকাতা পৌঁছে গেছিলাম। আর কলকাতার মাটি টাচ করার সাথে সাথেই মনে হচ্ছিল ইয়েস কলকাতা, উই আর হিয়ার। তো কলকাতায় নেমে আমি জেনারেলি ফেস্টিভ্যালগুলো দেখি না, এরকম বাসে করেই যেতে হয়। তো আমরা বাস নিয়ে কিন্তু পৌঁছে গেলাম এয়ারপোর্টে, মানে 2 মিনিটই লাগে বাসে করে আর কি। তো কলকাতা এয়ারপোর্টে ঢুকে একটা বেশ শান্তি মনে হলো, ওকে আই এম ব্যাক টু মাই প্লেস। তো এবার ছিল আমাদের লাগেজ কালেক্ট করার একটা ব্যাপার। তো খুব টেনশন না, যতক্ষণে লাগেজটা আসে যে সব ঠিকঠাক এসেছিলো। তো কারণ আগের বার জানেন তো আমরা ভায়া দুবাই হয়ে এসেছিলাম, তো আমাদের লাগেজ আসেনি, মানে ওই ফ্লাইটে কারোরই লাগেজ আসেনি, পরের দিন এসেছিলো। তো ওরা সবার ফোন নাম্বার অ্যাড্রেস নিয়ে নিয়েছিল, ওরা বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তো ওই একটা টেনশন থাকে। তো যাই হোক, আমরা লাগেজ কালেক্ট করে বেরিয়ে পড়লাম। গাড়ি আগে থেকে বলা ছিল, তো সেই মতো কিন্তু আমরা গাড়িতে উঠে পড়বো। তো এখন ওয়েট করার সময় 2-3 মিনিট আমরা একটু ওয়েট করেছি, কারণ এখানে জানেনই তো একটু ট্রাফিক বেশি থাকে কলকাতায়। তো গাড়িটা আসতে একটু সময় নিয়েছিল। ব্যাস আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির দিকে।
এত হর্নের আওয়াজ শুনে আরিয়াস আর রাজেশ বলছে যে আমাদের এখানে তো একদমই কেউ কাউকে হর্ন মারে না, মানে কেউ কেউ যদি হর্ন মারে মানে আমরা একটু চিন্তিত হই যে আমরা কি কিছু ভুল করে ফেলছি, তাহলে হর্ন মারছে কেন। মানে এখানে সবাই খুব নিয়ম মেনেই, মানে কানাডা বা ইউএসএতে খুব নিয়ম মেনেই গাড়ি চালায়। তো যাই হোক, নিজের দেশ নিজের দেশই হয়। তো পৌঁছে গেছি আমরা সোদপুরে, আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে ঢুকবো। মানে ওইটার যে একটা শান্তি, মানে সেটা যারা বাইরে থাকেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে ওই যে ফার্স্ট আমরা দরজা খুলে ঢুকি, বাবা মার সাথে দেখা হয়, নিজের রুমটায় ঢুকি, সেটার একটা মজাই আলাদা। তো এই ভিডিওটা মেনলি করা তাদের জন্য যারা এক্সাইটেড এই ফ্লাইটটা, যে ক্যালগারি টু ইন্ডিয়া ডাইরেক্ট ফ্লাইটটা করে যাবেন। যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো ইটস আ নো গো, একদমই নেবেন না। ইটস ভেরি হেক্টিক, মানে আমাদের 30 ঘন্টার ওপর লেগেছে পৌঁছাতে। সো ইটস আ নো ফর মি। তো বন্ধুরা, দিস ওয়াজ আওয়ার ভিডিও টুডে অ্যাবাউট হাউ ওয়াজ আওয়ার এক্সপিরিয়েন্স অফ ডাইরেক্ট ফ্লাইট ফ্রম ক্যালগারি টু ইন্ডিয়া। যদি এই ভিডিওটা আপনাদের ইউজফুল লেগে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার বা কমেন্ট করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রিপশন করার অনুরোধ রইল। জানবেন সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি, কিন্তু আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন উই গেট এনকারেজ টু মেক মোর ভিডিওস লাইক দিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।